আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে রাতও অনেক হয়ে গেছে। এমনিতেও ইদানিং গরমের কারণে শরীরও তো ভালো না। তাও আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা আগামীকালকে যেহেতু নন ফিকশনাল কোর্স পরীক্ষা, আশা করি সবার পরীক্ষা ভালো হবে বা প্রিপারেশনও মোটামুটি নেওয়া হয়েছে। আর এগুলো হলো এমন ধরনের টপিক, আসলে খুব ডিটেলস টপিক, ঠিক আছে? যারা পেইড কোর্সে ছিলা তারা দেখছো এক একটা ক্লাস বা কত 25টার মতো ক্লাস নেওয়া হয়েছে ডিটেইলস। এতগুলা ক্লাস তো আর একবারে বলা যায় না, এছাড়াও দুই একটা টপিক মিসিং ছিল। আমি দুই একটা টপিক বলবো আজকে, পাশাপাশি লেখার একটা প্যাটার্ন আছে আগামীকালকে কোশ্চেন আসলে কিভাবে লেখবা কি করবা এগুলো সম্পর্কে একটা আইডিয়া, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলি, সবার যে কথাটা, এখানে নতুন যারা আসতেছো দুটো, আর তোমরা আগে যারা আসো তাদের দুইটা টপিক নিয়ে একটু কথা বলে নিই। শেষে দিয়ে আমি পরীক্ষায় কিভাবে কি লেখা লাগবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? প্রথমে একটু হালকা পাতলা একটু ডিটেলসটাকে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, আমাদের ফ্রান্সিস বেকনের সবগুলো এসে মোটামুটি হয়ে গেছিল, একটা এসে বাকি ছিল, তাই না? তো আমরা ওই এসেটার দ্বারা কিভাবে সবগুলোর আনসার করবা এগুলা বলে দেব। ইয়া আমি তোমার মোবাইল আম্মুর কাছে নিয়ে যাও, সমস্যা নেই। আমার আম্মুর কাছে আছে। আচ্ছা দেখো, তো আজকে আমরা যে অ্যাসেটটা নিয়ে কথা বলবো, যারা নতুন আসো তারাও এখান থেকে কিছু আইডিয়া দিতে পারবা। দেখো, যেটা আছে আমাদের সেটা হলো অফ প্ল্যান। আচ্ছা, এখানে মানে স্পেলিং ভুল করছে, দেখো আমরা অফ প্লান্টেশন আজকে দেখবো। হ্যাঁ, অফ প্লান্টেশন। আমরা আজকে এই অ্যাসেটা সম্পর্কে একটু দেখবো, এর পাশাপাশি অন্য যে অ্যাসে গুলো আছে ওইগুলো সম্পর্কে হালকা আইডিয়া নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, তো মূলত অফ প্লান্টেশন অ্যাসে এটার মধ্যে আসলে কি বুঝাইছে সেটা সম্পর্কে একটু হালকা আইডিয়া নাও। দেখো, এটা বোঝার জন্য তোমরা তোমাদের এই বই যাদের আছে তারা 339 পেজ বের করতে হবে। হ্যাঁ, অফ প্লান্টেশন এই অ্যাসেটাকে অনেকগুলো ডিভাইডে ভাগ করা যায়। অফ প্লান্টেশন, প্লান্টেশন মানেটা কি? প্লান্টেশন বলতে এখানে বুঝাইছে কলোনাইজেশন, ঠিক আছে? কলোনাইজেশন কি? যে প্রথমে এটা থেকে ব্রিফ কোশ্চেন একটা আসতে পারে যে অফ প্লান্টেশন দ্বারা কি বুঝাইছে, বলবা কি কলোনাইজেশন। কলোনাইজেশন মানে কি? যে একটা শক্তিধর দেশ যখন আরেকটা দেশের দেশের উপরে কি করে নিয়ন্ত্রণ করে বা ওই দেশটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, এটাকে আমরা কি বলি? কলোনাইজেশন, তাই না? তো আমরা কিন্তু অন্য যেগুলো তোমাদের টপিক আছে এই দুইটা টপিক শেষে আমরা ওই টপিক গুলা কথা বলবো, একটু দীর্ঘ হইতে পারে ক্লাস, এটা সহ এটা হয়ে যাবে, ঠিক আছে? এবং এই এস এর মাধ্যমে অন্য আনসার গুলা কিভাবে করবা সেটাও বলে দেবো। দেখো, অফ প্লান্টেশন লেখছে কি আমরা জানি ফ্রান্সিস বেকন। প্রথমে লিখবা তার এসে গুলা কয়টা এডিশনে পাবলিশ হয়েছিল। তোমরা যদি দেখো 3টা এডিশনে, তাই না? 1597 সালে একটা এডিশনে পাবলিশ হয়েছে, 1612 সালে একটা এডিশনে পাবলিশ হয়েছিল, এবং লাস্ট এডিশন কত 1625 সালে একটা এডিশনে পাবলিশ হয়েছে। তো প্রথমটায় সেটা সে 9টা এসে পাবলিশ করছিল, যেটা 1597 সালে পাবলিশ করে। পরেরটায় 1612 সালে যেটা পাবলিশ করে সেটা 29টা এসে, এবং 1625 সালে যেই এসেটা পাবলিশ করে সেখানে 19টা এসে ছিল। তো এইটা 1625 সালে তার যে 19টা এসে আছে ওই 19টা এসের একটা এসে ছিল, ঠিক আছে? তো তুমি যখন এটা শুরু করতে পারো বা তার লেখা যদি শুরু করতে পারো, যে যেমন তো আর একটা কোশ্চেন আছে যে ফ্রান্সিস বেকনের এসের স্টাইল লেখা। যখন তোমাদের এই কোশ্চেনটা আসবে, দেখো আমি এটার পাশাপাশি কোশ্চেন প্যাটার্নটাও বলে দিচ্ছি। যখন তোমাদের এই কোশ্চেনটা আসবে ফ্রান্সিস বেকনের এসের স্টাইল, তোমরা বইয়ে আইডিয়া নিছো, বাট
ভালো বা মার্কস পাওয়ার জন্য যেভাবে লিখতে পারো, প্রথমে কি লিখতে পারো? ফ্রান্সিস বেকন কে ছিল? একজন অ্যাসেইস্ট ছিল, তাই না? একজন ফিলোসফিক্যাল জ্ঞানী একজন মানুষ ছিল। এরপরে আরো যেগুলো আছে তার সকল জিনিসগুলা অ্যাড করে দেবে। দেওয়ার পরে তারপরে হি বিলংস টু, সে কোন পিরিয়ডে বিলংস করে এটা আগে দেখো। সে কোন পিরিয়ডে বিলংস করে? সে রেনেসান্স পিরিয়ডের এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান এজে বিলংস। কোন পিরিয়ডে? রেনেসান্স পিরিয়ডের সাবপার্ট যেটা আছে এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান। প্রথমে তুমি তো লিখবা ফ্রান্সিস বেকন, নাকি? ফ্রান্সিস বেকন লিখবা। লেখা তুমি ভালো মার্কস কিভাবে পাইতে পারো? ব্রেকেটে তার জন্মসাল মৃত্যু সালটা দিয়ে দিলাম। তারপরে সে কি ছিল? তার যদি পাস্ট টেন্সে লেখো সম্পূর্ণ পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে লেখো সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? আর গ্রামাটিক্যাল ভুল করো না থার্ড ইয়ার, যদি কোনো নাম্বার কমতে পারে। যাই হোক, এটা লিখবা ফ্রান্সিস বেকন he is one of the greatest essayists in English literature, নাকি? তুমি বলতে পারো রেনেসান্স পিরিয়ড। তুমি যখন লিখবা রেনেসান্স পিরিয়ড, ব্রেকেটে রেনেসান্স পিরিয়ডে সালটা দিয়ে দিবা। রেনেসান্স পিরিয়ড স্পেশালি এলিজাবেথান পিরিয়ড এন্ড জ্যাকোবিয়ান পিরিয়ড। চাইলে তুমি ওই দুটো সাল ব্রেকেটে বসাই দিতে পারো, তাহলে কি স্যার বুঝবে না আসলে তুমি ডিটেইলসে পড়ছো। তারপরে কি বলতে পারো? ইন হিজ writing you can find some common characteristics. তার রাইটিং গুলোতে আমরা কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স পাই। সেগুলো কি কি হইতে পারে? তার রাইটিং গুলো কি স্টাইল পাই আমরা? অ্যাফোরিস্টিক স্টাইল পাই, এপিগ্রামাটিক পাই, তারপরে যেটা আছে ইউটিলিটি, যেটা অ্যানালিটিক্যাল স্টাইল যেগুলো আছে, যে তার রাইটিং এর সংক্ষিপ্ত দিবে, সংক্ষিপ্ত লেখা থাকবে, সেটাকে অ্যানালাইসিস করবে, ঠিক না? এটার একটা ক্লাস আছে, ব্যাকগ্রাউন্ড, এইগুলা দিবা। দেওয়ার পরে এবার আনসারটা কিভাবে করবা? যে তার প্রথমে প্রত্যেকটা প্যারা দিবা। প্যারার মধ্যে প্যারার নাম দেওয়ার দরকার নাই, যে পয়েন্ট দেওয়ার দরকার নাই, জাস্ট প্যারা লিখবা। এবার অ্যাফোরিস্টিক স্টাইল কেটে লিখবা। লেখার পরে তার কিছু কয়েকটা কোটেশন দিয়ে দিবা। কোন জায়গা থেকে দিবা এবার কোটেশন? দেখো, ফ্রান্সিস বেকনের তুমি অনেকগুলা পড়ছো। তুমি যদি অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ পড়ো, সেখানে কি বলছো? যে ইয়াং ম্যান সার্ভ এজ এ মিস্ট্রেস এট দ্য ইয়াং এজ, এট দ্য মিডল এজ সার্ভ এজ এ কম্পানিয়ন। এই জিনিসটা ইউজ করতে পারো, এই কোটেশনটা একটা। তারপরে কি হলো? তুমি অফ স্টাডিজ থেকে নিতে পারো। রিডিং মেকতে কি রিডিং মেকতে এমন একটা ছিল না? রিডিং মেকতে ফুলম্যান, কনফারেন্স মেকতে রেডিম্যান, এমন একটা ছিল নাকি? রিডিং মেকতে ফুলম্যান, কনফারেন্স মেকে কি ছিল? রেডিম্যান, এবং রাইটিং মেকতে ফুলম্যান। এরকম যে কোটেশন গুলো আছে, শুধুমাত্র যে তোমার সিলেবাসে যেটা আছে এগুলো দিতে পারো এরকম না। তার রাইটিং এ যখন বলবে ফ্রান্সিস বেকনের স্টাইল লেখো, তখন প্রত্যেকটা এসে থেকেই তুমি চাইলে কোটেশন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কোটেশন অবশ্যই দিবা। ফ্রান্সিস বেকনের রাইটিং এ অবশ্যই কোটেশন দিবা, তাহলে তুমি ভালো মার্কস পাবা, এইটা তুমি শিওর থাকবে, ঠিক আছে? তো এবার তার রাইটিং এ যে কোনো কোশ্চেনই আসো, তুমি প্রত্যেকটা কোশ্চেনের কিছু কমন প্যারা থাকে, যেমন অ্যাফোরিস্টিক স্টাইল, তার রাইটিং এর কমন ক্যারেক্টারিস্টিক, সে কোন পিরিয়ডে বিলংস করে, তার এই রাইটিংটা কোন এডিশনের মধ্যে ছিল, এই যে জিনিসগুলো আছে এগুলো হলো ট্রিক্স। দেখো, স্ট্র্যাটেজি। অনেকে আছে সারা বছর পড়ছে, দেখা গেছে পরীক্ষায় গিয়ে সে ভালো নাম্বার পায়, আর অনেকে আছে আগের রাতে পড়ছে, পরীক্ষা গিয়ে ভালো নাম্বার হয়েছে। এটার মেইন ব্যাপারটা কি? স্ট্র্যাটেজি। তুমি কিভাবে তুলে ধরতে, ঠিক আছে? তুমি পারো আর না পারো, তার যে কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে প্রত্যেক রাইটার, তুমি যদি ইস্ট ইন্ডিয়া ভিউ পড়ো সেখানে পাবা। তুমি যদি লাইফ অফ কাউলে পড়ো, এখানে কি ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসন কে ছিল, কি লিখছে, এই রাইটিংটা কেন লেখা হয়েছে, এই রাইটিং এর মধ্যে কি কি আছে, এগুলা দিয়ে তুমি প্রত্যেকটা ব্রড কোশ্চেনের দুই একটা মানে প্যারা কিন্তু এগুলা কমন ইনক্লুড করতেই হবে তুমি, ঠিক না? তো এইগুলা সম্পর্কে বেসিক জিনিসগুলা জানো। প্রথমে যখন স্যার খাতা দেখবে, বুঝবে, যখন দেখবে না তুমি বেসিক সবকিছু লেখছো এবং যেই পয়েন্টটা বলছে উত্তরে ওই পয়েন্টটা সহ ইনক্লুড করছো, তোমার নাম্বার অটোমেটিক পাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা অফ প্লান্টেশন ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম। তো অফ প্লান্টেশন কি? 1625 সালে তার যে থার্ড এডিশন এসেটা পাবলিশড হয়েছে, ওই এসের একটা এসে ছিল অফ প্লান্টেশন, ঠিক আছে? এবার আসো, অফ প্লান্টেশনে কি বলছে আসলে। তার আমরা যেটা জানি, ফ্রান্সিস বেকন তার প্রত্যেকটা রাইটিং এর মধ্যে সে ওই সমাজের যেই সমস্যা বলো বা ওই সমাজের যেই, ঠিক আছে, ওই সমাজের যেই
প্রবলেম গুলো আছে এবং তার এসের মাধ্যমে তার এসে গুলো ছিল ইউনিভার্সাল ট্রুথ ক্লিয়ার করতে, তাই না? এসে গুলো সংক্ষিপ্ত ছিল, 500-400 এরকম ওয়ার্ডের ছিল, বাট ওই এসেটা দ্বারা পুরো একটা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, ইউনিভার্সাল মেসেজ দিত মানুষদের। তো অফ প্লান্টেশন দ্বারা বুঝাইছে হলো কলোনাইজেশন। পুরো প্যাসেজটা হচ্ছে কলোনাইজেশন। কলোনাইজেশন কি? সে প্রথমে বলবে কি যে কলোনাইজেশনটা পৃথিবীর শুরুতে একটা প্রিমিটিভ ওয়ে ছিল, ঠিক আছে, অনেক এনশিয়েন্ট যুগের একটা ছিল। তখন এই কলোনাইজেশনই চলতো। যখন মানুষ আসে পৃথিবীতে, তারা কি করে, একজনকে দখল করে আরেকজন, একজন নেতা হইতে চায়, একজনের একটা এরিয়া সে যদি শক্তিশালী হয় সে আরেকটা এরিয়া নিয়ে নেয়, ওই এরিয়ার বস হয়ে যায়। এমন এনশিয়েন্ট যুগ থেকে চলে আসছে এবং তখনকার সময় অনেক বেশি ছিল। ফ্রান্সিস বেকন এটা লেখছে কত, 1625 সালে। দেখো বলতেছে 1625 সালে পৃথিবী এখন ওল্ড হয়ে গেছে। এখন এই কলোনাইজেশন যেটা আছে এটা খুব কম, কলোনি খুব কম আছে, কিন্তু অতীতে এটা কলোনি বেশি ছিল। তুমি যদি দেখো রোমান এম্পায়ার যারা আছে, তুমি গ্রিস টিস এগুলো যা আছে অনেক আগে, তারা কি করতো, রাজ্যগুলাকে বেশি কলোনি বানায় রাখে। তখন এই প্রসেসটা ছিল, কিন্তু বর্তমান সময়ে পৃথিবী কি হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, ঠিক আছে। আগে পপুলার ছিল, এখন কি হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। এখন আর ওরকম কলোনি করতে পারে না, বা করলেও আগের মতো সিস্টেম যেটা এটা তারা বুঝবে। এটা সম্পর্কে বলছে প্রথমে অতীত আর বর্তমানের সাথে কম্পেয়ার করছে, যে অতীতে অনেক ভালো ছিল, পপুলার ছিল এই জিনিসটা, কলোনি বাঁধা রাখতো। আগে ছোট বড় বড় রাজ্যগুলো, ছোট রাজ্যগুলো এখন কলোনি বাঁধা রাখতো। এরকম পুরা পৃথিবীটাকে দেখা গেছে কখনো এই রোমানরা শাসন করছে, কখনো গ্রিসরা শাসন করছে, এভাবে ছিল। কিন্তু এখন আর ওই টেন্ডেন্সিটা নাই, প্রথমে এটা বলছে, ঠিক আছে। তো প্রথমে তোমার কলোনাইজেশন কে এটা জানতে হবে ব্রিফ কোশ্চেনের জন্য। সেকেন্ড বলতেছে কলোনাইজেশন যেটা, এটা কিভাবে প্লান্টেশনের সাথে কম্পেয়ার করছে। দেখো বলতেছে আমি একটা কলোনি স্থাপন করলাম বা একটা কলোনি নিলাম, একটা কলোনিকে আমার কন্ট্রোলে নিলাম, নেওয়ার পরে দেখা গেল এই কলোনিটা আমি এখন নিয়ে নিলাম, নিয়েই আমি কি শুরু করলাম, এই কলোনি থেকে লাভ আনা শুরু করতে পারবো, প্রফিট নিতে পারবো। এটাকে কি কলোনি বলবে? ফ্রান্সিস বেকনের বলতে এটা কলোনি না, কলোনি হইতে হবে একটা প্লান্টেশনের মতো। কম্পেয়ার করছে প্লান্টেশন কেমন, তুমি যদি গাছ লাগাও, একটা ফরেস্ট তৈরি করতে হবে, গাছ যদি লাগাও তোমাকে কমপক্ষে 20 বছর বা এর বেশি সময় অপেক্ষা করতে হবে এই গাছ থেকে তোমার প্রফিট পাইতে। গাছ লাগার সাথে সাথে তো পাওয়া যায় না, গাছটা লাগানোর পরে 20 বছর অপেক্ষা করতে হবে এটাকে জঙ্গল বা প্লান্টেশন যেটা এটা তৈরি হয়, তারপরে 20 বছর পরে তুমি এখান থেকে তোমার বেনিফিট পাবে। তো এই কলোনাইজেশনটাও সেম, তুমি যখন একটা জায়গাকে কলোনি করবা ওই জায়গাটার সাথে সাথে প্রফিট পাবা এরকম আশা করা যাবে না। ওইখানে কি করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে, প্রথমে ওইখানে তোমাকে ইনভেস্ট করতে হবে এবং তোমাকে অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট 20 বছর। 20 বছর পরে তুমি ওইখান থেকে তুমি তোমার প্রফিট পাবা। এর আগ পর্যন্ত যাদের ধৈর্য কম এদেরকে দিয়ে কলোনি হবে। এটা বলে দিচ্ছে যে কলোনাইজেশনের প্রফিটটা কিভাবে আনা যায়। এবার আসবে প্লেস, কোন প্লেস গুলাকে তুমি কলোনাইজেশনের জন্য সিলেক্ট করবা, মানে প্লান্টেশনের জন্য, প্লান্টেশন বলতে কলোনাইজেশন, কোন প্লেস গুলাকে সিলেক্ট করবা। বলতেছে ওই ধরনের প্লেস যেখানে মানুষ খুব কম থাকে বা মানুষ ওইখানে থাকেই না বা থাকলেও খুব কম থাকে, এমন ধরনের প্লেস তুমি সিলেক্ট করবা। যেই প্লেসে মানুষজন কম থাকে, থাকলেও বা না থাকে এরকম প্লেস সিলেক্ট করবা। যাতে বেশি মানুষ থাকলে তুমি যত কলোনি স্থাপন করতে পারবে না, প্রথমে কম মানুষ থাকলে বা মানুষ অশিক্ষিত বা কিছু কম থাকলে ওই সময় ওই জায়গাগুলোকে তুমি সিলেক্ট করবে এবং ওইখানে কি করবা, তুমি ইনভেস্ট করা শুরু করবা, তুমি তোমার দেশ থেকে মানুষ নিয়ে যাবা, তারপর তুমি ওই দেশে তুমি কি করতে থাকবা, আস্তে আস্তে ইনভেস্ট করে ওই দেশে উন্নত কইরা পরবর্তীতে এই দেশ থেকে তুমি তোমার মন মতো নিতে পারো বা এই সাথে সাথে নিতে পারবা। ঠিক আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বেশি সময় লাগবে। বলতেছে এইবার ওই কলোনিতে কোন ধরনের মানুষরা যাবে, কোন ধরনের মানুষদের তুমি নিয়ে যাবা। তুমি কলোনি স্থাপন করছো, তুমি কি মন মতো তোমার ইচ্ছা মতো মানুষ নিয়ে যেতে পারবা? হ্যাঁ, এই যে ফারজানা আক্তার জ্যোতি সে একটা দিছে এই জায়গার মধ্যেই আছে, সেটা হলো প্লান্টিং অফ কান্ট্রিজ ইজ লাইক প্লান্টিং অফ ট্রিজ। বলতেছে একটা দেশ ইয়া করা যেমন ট্রিজ, একই গাছ লাগানো, তুমি গাছ লাগাইছো আজকে চারা গাছ, সাথে সাথে তুমি ফল পাবা পাবা না, এটার জন্য অপেক্ষা করতে। ঠিক এইরকম যখন তুমি কলোনি স্থাপন করবা এইটা থেকে তুমি বেনিফিট পাইতে হলে অপেক্ষা করতে, সাথে সাথে পাবা না।
এই কারণে বলছে যে এবার কলোনিতে কি ধরনের, এই নিউ কলোনিতে কোন ধরনের মানুষ নেওয়া যাবে। বলতেছে এই নতুন কলোনিতে, নিউ কলোনিতে তুমি উইক টাইপের যেগুলো আছে, দুষ্ট চরিত্রের, লেজি, ঠিক আছে, একেবারে অলস এবং ওর্থলেস, যার কিচ্ছু নাই, এমন মানুষকে তুমি অ্যাভয়েড করতে হবে এই প্লান্টেশন। হ্যাঁ, এই ধরনের মানুষকে নিউ কলোনিতে নেওয়া যাবে না। কি? উইক, বেশি চালাক নাকি, লেজি, যেগুলো একটু অলস এবং ওর্থলেস, ঠিক আছে, যার কোনো সম্পদ নাই, হিলাফিলা কাটায়, এমন ধরনের মানুষদের অ্যাভয়েড করতে হবে কলোনিতে। কারণ কি? উইক যেগুলো আছে এরা কি করবে? এরা গিয়া ওই কান্ট্রিটাকে স্পয়েল করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তার চালাকি দিয়ে কারাপশন ঢুকে দিতে পারে। এবং বলতেছে লেজি এবং ওর্থলেস যে মানুষরা আছে তারা কি করবে? তারা ওইখানে গিয়ে তো কোনো কাজই করবে না, উল্টা ওইখানের অন্ন ধ্বংস করবে। ঠিক আছে, এটার কোটেশন আছে, এগুলো তুমি চাইলে অ্যাড করতে পারো। হ্যাঁ, এরা গিয়ে কি করবে? অন্ন ধ্বংস। তাহলে এই ধরনের মানুষদের অ্যাভয়েড করতে হবে। কি জন্য? নিউ কলোনি। তাহলে কলোনিতে নিবা কোন ধরনের মানুষ? এবার কোশ্চেন আছে, বলতেছে কলোনিতে নিতে পারো তুমি প্লাউম্যান, যারা চাষ করে, কৃষক, তাদের নিতে পারো। লেবারার্স, যারা কাজ করে, কর্ম, তাদের নিতে পারো। গার্ডেনার্স, তাদের নিতে পারো। ব্ল্যাক স্মিথ, কার্পেন্টার্স, ঠিক আছে, তারপর ফিশারম্যান, ঠিক আছে, আরো কি হতে পারে? ফ্লাওয়ারার্স, ফিজিশিয়ান, সার্জনস, কুক, এই ধরনের মানুষদের তুমি নিউ কলোনিতে নিতে পারো কলোনি ডেভেলপ করার জন্য। তুমি একটা কলোনি স্থাপন করছো, সাথে সাথে তো বেনিফিট পাবে না, এই কলোনিটাকে আগে উন্নত করতে হবে, করার পরে তুমি এই কলোনি থেকে যা ইচ্ছা আনতে পারো। তো এটা উন্নত করার জন্য কি ধরনের মানুষ দরকার? যারা কর্ম, যাদের দরকার এই ধরনের মানুষ দরকার। তো এই ধরনের মানুষ, বুঝতে পারছো? তাহলে তৃতীয় পয়েন্টটা কি হলো? কোন ধরনের মানুষ কলোনিতে যাবে। প্রথমটা কি পাইছো? অতীতের কলোনি, বর্তমান কলোনির পার্থক্য। দ্বিতীয়টাতে কি পাইছো? যে কোন ধরনের প্লেস সিলেক্ট করতে হবে এবং প্রফিটটা কিভাবে আসবে, 20 বছর পর অপেক্ষা করতে হবে, তাই না? তো বলতেছে কোন ধরনের মানুষ এখানে অ্যাভয়েড করা, নেওয়া যাবে না, এবং কোন ধরনের মানুষ নেওয়া যাবে, এই গেল। তারপরে কি আছে? ক্রপস এন্ড কাল্টিভেশন। বলতেছে এই যে নতুন কলোনিতে কি কি ধরনের চাষ করবা তুমি গিয়া প্রথমে। বলতেছে প্রথমেই তুমি যখন যাবা গিয়া দেখবা ওই দেশে কি কি জিনিস অ্যাভেলেবেল আছে। কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে, ওগুলো চাষ করার দরকার নেই, ঠিক আছে। কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে একটা দেশে, দেখবে আমাদের দেশেও কিছু জিনিস আছে অ্যাভেলেবেল, তুমি পাবা, ঠিক না? এরকম দেশে কিছু অ্যাভেলেবেল থাকে, যেমন চেস্টনাট, ওয়ালনাটস, তারপরে অ্যাপেল, তারপরে যেটা আছে হানি, ঠিক না? মধু তো অ্যাভেলেবেল থাকে না, বন্য টন্য এগুলোর থেকে মধু আসে। তো এই জিনিসগুলো তোমার চাষ করার দরকার নাই। খেজুরের রস না, এটা অটোমেটিক প্রাকৃতিক থেকে আসবে। কোন ধরনের জিনিস চাষ করবা? বলছে এমন ধরনের জিনিস চাষ করবা যেই জায়গায় পরিশ্রম কম বাট আউটপুটটা বেশি পাবে, ইনপুট কম বাট আউটপুট বেশি পাবে। এই ধরনের জিনিস কেমন হইতে পারে? যেমন পার্সনিপস আছে, মানে গাজর টাইপের শস্য, ক্যারটস, ঠিক আছে, তারপরে কি টার্নিপস, মানে শালগম টাইপের জিনিসগুলো আছে, অনিয়ন্স, মেইজ মানে কি ভুট্টা। এই ধরনের জিনিসগুলোতে খাটনি কম বাট ফল বেশি পাওয়া যায়। তুমি কি এই ধরনের চাষ করতে পারো? ওই ধরনের ওই জায়গায় মাটি দেখবা যে মাটি কতটুকু উর্বর, ওই অনুযায়ী চাষ করবা। কোন জায়গায় গিয়ে ধান চাষ করা, যে জায়গায় কষ্ট বেশি, এগুলা করার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে এই জিনিসগুলা করবা। এখানে পরের পয়েন্টটা কি, মানে ফ্রান্সিস বেকন আসলে কলোনি কিভাবে, কলোনাইজেশন কিভাবে করা যায়, বা কলোনি কিভাবে করা যায়, ইম্পেরিয়ালিজম কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার সাথে বলে দিয়ে গেছে। কত সালে? 1625 সালে। আমার মনে হয় এটার এফেক্টটাই করছে 1700 পর থেকে আমরা 200 বছর শাসন করে গেছে, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রি গুলাতে শাসন করছে, যেটা তোমরা ইস্ট ইন্ডিয়া বিলে পাওয়া, ঠিক আছে। দেখছো একটার সাথে একটা লিঙ্ক আছে, এই কারণে একটা আগে একটা পরে পড়তে হয়। যাই হোক, পরে কি বলছে? এবার বলতেছে এই নতুন কলোনিতে তোমাকে রেডি ফুড নিতে হইবে। তুমি নতুন কলোনিতে গিয়া তো তুমি নিজেই তো খাদ্য পাবো না, যেহেতু ওইখানে তুমি স্থাপন করতেছো, মানুষ নিতেছো। তো রেডিমেড জিনিস কি হতে পারে? যেমন বিস্কিট, ওটমেল, ফ্লাওয়ার, এই টাইপের জিনিসগুলো তোমাকে নিতে হবে। এবং তুমি এমন ধরনের প্রাণী নিয়ে যাবা নতুন কলোনিতে যে প্রাণীগুলো অসুস্থ হয় কম, কারণ নতুন পরিবেশে গেলে প্রাণীগুলো অসুস্থ হয়ে মারাও যেতে পারে। তো এমন প্রাণী নিয়ে লাভ নেই। এমন কিছু প্রাণী নিবা যেগুলো অসুস্থ হয় কম বা প্রোডাকশন ভালো নেই। যেমন পিগস বলছে, পরে গট বলছে, কক্স বলছে মানে মুরগি, তারপরে কি হইতে পারে টার্কিস, গিস, হাঁস,
ঠিক আছে, তারপর ছাগল, এই টাইপের জিনিস নিয়ে যেতে বলছে, যেগুলো আসলে একটা কলোনি স্থাপনে, নতুন কলোনি স্থাপনে একটু বেশি কাজ করে। এই গেল। তারপর বলতেছে ন্যাচারাল প্রোডাক্ট অফ নিউ কলোনি। তুমি যেই কলোনিতে যাবা ওইখানে গেলে ন্যাচারালি কিছু প্রোডাক্ট পাবা, ওইগুলাকে টেস্ট করবা যে ওইগুলোতে কি করা যায়, যেমন মাটিটা কেমন, ওই মাটিতে কি কি ফল উৎপাদন করা যায়, ওই এক একটা এরিয়াতে এক একটা জিনিস খুব বেশি, তাই না? এক একটা অঞ্চলে দেখবে এক একটা জিনিস খুব বেশি হয়, তো ওই ন্যাচারাল জিনিসটাকে তোমাকে দিতে হবে। এরপরে বলছে গভর্নমেন্ট কিভাবে তৈরি করবো ওইখানে গিয়ে, গভর্নমেন্টটা কেমন হবে। বলছে এত চালাক মানুষের, ওই নেটিভ যারা আছে, বলতেছে আবার কি ওইখানে যে মানুষরা আছে, কিছু মানুষ থাকে, এদেরকে বাইর করে দিও না। কলোনি করছো তুমি, ওইখানে গিয়ে শাসন করবা, এদেরকে বাইর করে দিও, তাহলে কলোনি হবে না। এদেরকে রাখবা, এদের প্রতি কাইন্ড হবা, এদের প্রতি দয়ালু হইতে হবে, যাতে এরা তোমাকে বিশ্বাস করে এবং নিজের স্বেচ্ছায় তোমাকে সাপোর্ট করে যে তাদেরকে শাসন করার জন্য। এমন ভাবে তোমাকে লাইফ লিড করতে হবে বা এমন ভাবে তোমাকে শাসন করতে হবে। এরা যদি হিংস্র প্রজাতির হয়, নিজেকে সেফ রাখবা বা তাদের উপরে আক্রমণ করে না, মানে তাদেরকে জুলুম করতে না করছে, জুলুম না করে ভদ্রভাবে আদায় করে নিয়ে আসা, তাদেরকে উন্নত করে। ঠিক আছে, এই ব্যাপারটা বলছে, প্রথমে দিবা পরে নিবা, ঠিক আছে, তারা যেন কমপ্লেন করতে না পারে। তারপরে বলতেছে কি এই, তারপর বলতেছে যে কলোনাইজার্সদের কিছু জিনিসের সতর্কতা থাকতে হবে। যেমন কিছু জিনিস কি, যেমন কোনো খাবারের জিনিস বা কারখানা এটা সমুদ্রের পাশে স্থাপন করা যাবে না। তারপরে এরকম থাকতে পারে যে, কারণ ওইখানে যেই লবণাক্ত জিনিস আছে এগুলা কি করতে পারে, খাবার নষ্ট করে দেবে। তো এই জিনিসগুলোতে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় কোন কোম্পানি স্থাপন করতে হবে। ঠিক আছে, তারপরে বলতেছে যে ওইখানে যে ইনহ্যাবিটেন্ট যারা আছে, নাগরিক যারা আছে, তাদের সাথে সিম্পাথি কাইন্ডনেস আচরণ করতে হবে। তারপরে বলতেছে যে গভর্নমেন্টটা কেমন ইয়া করবা, তুমি যে নিউ কলোনিতে যাবা, বলতেছে একজনরে রাখবা এবং তার অ্যাডভাইজর কয়েকজনের রাখবা, বেশি না, অল্প কিছু মানুষ রাখবা যে তারে কি করবে, বিভিন্ন আইডিয়া দিবে এবং একজনই শাসন করবে। কয়েকজন রাখার দরকার নেই, একজন রাখবা। বাট মনে রাখবা সরকারটা যেন স্বৈরতান্ত্রিক না হয়ে যায়, মানে যা মন চায় তা করা। কয়েকজন অ্যাডভাইজার লাগবা যাতে মানুষেরও ভালো হয় এবং ওইখান থেকে তুমি বেনিফিট পাও। এইটা হলো একটা আদর্শ প্লান্টেশন বা কলোনাইজেশনের একটা, বুঝতে পারছো? এই হলো তোমার অফ প্লান্টেশন। অফ প্লান্টেশনের মধ্যে এই ব্যাপারগুলো তুমি পাবা, ধাপে ধাপে মনে রাখবা। ঠিক আছে, বেশি দরকার নাই, তুমি ধাপে ধাপে জিনিসগুলোকে মাথায় রাখবা, তাহলে দেখবা তোমার ক্লিয়ার হয়। প্রথমে এই অফ প্লান্টেশন আগের বর্তমান সময়টা কেমন, তারপরে অফ প্লান্টেশনে কি হয়, নাকি অফ প্লান্টেশনে কোন প্লেস গুলো সিলেক্ট করতে হবে, কোন ধরনের মানুষগুলো সিলেক্ট করতে হবে, কোন ধরনের মানুষ অ্যাভয়েড করতে হবে, অফ প্লান্টেশন ওইখানে কোন ধরনের শস্য লাগাতে হবে, কোন ব্যাপারে ন্যাচারাল যে ব্যাপারটা আছে এইটাকে প্রায়োরিটি দেওয়া, ওইখানের মানুষদের প্রায়োরিটি দেওয়া, কিভাবে গভর্নমেন্টস তৈরি করবা, ঠিক আছে, কিভাবে প্রফিট আসবে, এই ব্যাপারগুলো অফ প্লান্টেশন ধাপে ধাপে বলতেছে। ক্লিয়ার? এটা লাইন বাই লাইন করলে, আমি অন্য এসেগুলো হয়তো লাইন বাই লাইন করেছি, এক একটা আছে 50 মিনিট 60 মিনিট। ঠিক আছে, তো আজকে তো আগামীকালকে পরীক্ষা, আমি আইডিয়া দিয়ে দিলাম, এর মধ্যে লিখতে পারলাম। কোটেশন বুঝে ওই রিলেটেড একজনের কোটেশন লিখছে, একবার কমেন্টে এটা দিলাম। নেক্সট টপিক যেটা, সেটা হলো স্যার রোজার ডি কাভারলি, ডেথ অফ স্যার রোজার ডি কাভারলি। হ্যাঁ, এইটা তোমাদের টপিকটা বাকি হয়ে গেছিল, এই টপিকটাও আমি দেখাই দিচ্ছি যাতে আসলে প্রবলেম না। হ্যাঁ, আচ্ছা, ডেথ অফ স্যার রোজার ডি কাভারলি। হ্যাঁ, এই টপিকটা একটু দেখাই দিচ্ছি। of Sir Roger D. Cavalli। এটা কে লেখছে আমরা জানি, এই যে এই লেখাটা হয়েছে কি অ্যাডিশন এন্ড স্টিলার একটা অন্তর্ভুক্ত, তাই না? ওইটাতে আমরা কি কি পাইছি, অফ ক্লাব পাইছি, তারপর স্যার রোজার ডি কাভারলির ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ যেটা আছে সেটা পাইছি, তার যে চার্চে পাইছি। চার্চে কি করছে তার সম্পর্কে একটু সামারি বলে দিই, সবার জন্য উপকার হবে। বলতে স্যার রোজার ডি কাভারলি এজ এ চার্চ, সে কেমন মানুষ ছিল। দেখো, এইটা পড়তে হলে ওইগুলা লাগে, অনেকে ওইগুলার ক্লাস পাও নাই, আমি ওইগুলো একটু সামারাইজ করে দিচ্ছি। এখানে এই যে টপিকটা আছে অ্যাডিশন এন্ড স্টিলার, যে রাইটিং গুলা, এটা যে পড়বা, এখানে অনেক ব্রিফ কোশ্চেন আছে, যেমন স্পেকটেটর একটা আছে, কখন লেখা হয়েছে, কে এটার মেইন ছিল, এগুলো আমরা অনেক আগে বলছি, এক একটা ক্লাস অনেক বড় না, ওগুলো তো ডিসকাস করা যাবে না, বাট
সংক্ষেপে আমি মেইন স্টোরি গুলা বলে দিচ্ছি। বলতেছে এডিসন স্টিলা তাদের একটা ক্লাব ছিল তৎকালীন সময়, রেস্টোরেশন টাইপ পিরিয়ডে একটা ক্লাব ছিল। ওই ক্লাব গুলা যেমন কফি হাউস বা কফি ক্লাব এরকম কি আছে, ওইখানে কি হইতো, ওই পিরিয়ডের যারা রাজা ছিল বা ওই পিরিয়ডের মানুষরা যেমন একটু ইমোরাল হয়ে গেছিল, মানুষদের মধ্যে মোরালিটি ছিল না, তারা একে অপরকে হিংসা করত, এই যে জিনিসগুলো আছে, একে অপরকে তেল মারতো না, এই ধরনের মানুষদেরকে তারা অবজার্ভ করতো। স্পেশালি আমরা যেটা জানি এডিশন, সে কি করতো, বিভিন্ন ক্লাবে যাইতো, গিয়া বৈশা দেখতো কে কি করে। তো তাদের যে ক্লাবটা ছিল স্পেকটেটর, তাদের যে একটা ইয়া ছিল, তারা এইখানে অনেকজন ছিল। এদের মধ্যে এই স্টিলা আর এডিসন এরা দুইজন মিলে এই টপিকটা লিখছে, এই কয়েকটা লেখা লিখছিল। এছাড়া অনেকে আছে, অনেকে অনেক রকমের লেখা লিখছে, বাট তাদেরই স্পেশাল ছিল। তো তারা বিভিন্ন জিনিস দেখতো সোসাইটি। তো এই জিনিসগুলা তারা তাদের রাইটিং এর মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, রিয়েল ক্যারেক্টার ছিল, বাট তাদের এই ক্যারেক্টারের থ্রুতে তারা ওই সমাজটাকে স্যাটায়ার করতো। কারণ তখনকার পিরিয়ডই ছিল স্যাটারিক্যাল পিরিয়ড বলা হয়, হ্যাঁ। ওই সময় স্যাটায়ার কইরা তারা এই বিভিন্ন লেখা লিখছে এবং বিভিন্ন এই যে স্যার কভারলি যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ যেটা দেখাইছে, এইখানেও তাকে স্যাটায়ার করা হয়েছে। স্যার রোজার ডি কভারলিকে স্যাটায়ার করা হয়েছে। ওই সময় বৃদ্ধ মহিলাদের স্যাটায়ার করা হয়েছে, যে তারা আসলে কতটা চতুর হয়, মেয়েদের স্যাটায়ার করা হয়েছে, ঠিক আছে। ওই সময় মানুষদের স্যাটায়ার করা হয়েছে, মানুষটা কে কেমন হয়। তুমি যদি অফ ক্লাবের ভিডিও একটু আগে আপলোড দিছি দেখবা, ওইখানে বলছে 6 ধরনের মানুষকে দেখেছে এবং 6 ধরনের মানুষের ধারা ওই সোসাইটিতে 6 ধরনের পেশার মানুষদের ক্যারেক্টারিস্টিক্স গুলো, তারা কেমন হয়, তারা কিরকম চলে, এই জিনিসগুলো ফুটে দিচ্ছে। বুঝতে পারছো, মূলত স্যাটায়ার করছে তাদের রাইটিং এর। তো আমরা ডেথ অফ স্যার রোজার পড়ার আগে স্যার রোজারের কিছু ঘটনা আমরা জানি নাকি। সে ভালোবাসায় ডিসঅ্যাপয়েন্ট, হ্যাঁ, বলতেছে স্যার রোজার একজন খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ ছিল, খুব স্টাইলিশ, ওয়েল ফ্যাশন একটা মানুষ, দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম। এই মানুষটা কি হয়, মানুষের উপকার করতো, অনেক উপকার করতো। তো একটা সময় কি হয়, সে একটা বিধবা মেয়ের প্রেমে, তার হাজবেন্ড খুব ইয়াং বয়সে মারা যায়। তো সে তার সম্পত্তি লাভের জন্য স্যার রোজার ডি কভারলিকে সে ধরে এবং তাকে যেন ন্যায় পাইয়া দেয়, এটার জন্য তাকে কি করতে থাকে। মেয়েরা যেমন আর কি একটু মানে ওই ধরনের মেয়ে, ঠিক আছে, যারা একটু পাম্প দিয়ে তাদের অধিকারটা আদায় করতে চায়। তো স্যার রোজার ডি কভারলি সে খুব মানে লাভ এন্ড ফার্স্ট সাইট, এমন তাকে উপকার করে, তার প্রেমে করে যায়। একটা সময় কি হয়, ওই মেয়েটা তাকে কিন্তু আর পাত্তা দেয় না বা তাকে অ্যাভয়েড করে। ওই জিনিসটা একটা স্টোরি আছে, এটা হলো কভারলির যে স্টোরিটা। এবং সে যখন ধোকাটা খায়, তারপর সে এলোমেলো হয়ে যায়, তার আর ওয়েল ফ্যাশন থাকে না, সে দাড়ি টাড়ি বড় রাইখা দেয়, হ্যাঁ, সে একটু কেমন ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে, এরকম। তারপরে আসে স্যার রোজার ডি কভারলি চার্চের। সে চার্চে কেমন ভূমিকা পালন করছে, দেখা গেছে সে তৎকালীন সময় খুবই একজন ধার্মিক ব্যক্তি ছিল, ঠিক আছে। এবং ওই সময় মানুষরা এখানে ধর্মটাকেও টাইনা আছে, ক্যাথলিক প্রোটেস্টান্ট না, মানুষরা প্রোটেস্টান্ট ধর্ম নিছিল, যার কারণে কি হয়েছে, মানুষ চার্চে যাওয়া বাদ দিয়ে দিছে। আগে ক্যাথলিক ধর্মে তো মানুষকে বাধ্য করতো, তুই চার্চে যাইতে হইবে, তারপরে তুই মাফ পাবি, এর আগে। যখন প্রোটেস্টান্ট ধর্ম আসে, তখন থিওরিটা কি বের হয়, তুমি চার্চে যাও আর না যাও, তুমি মনে, তোমার মন থেকে যদি তুমি গডকে ডাকো, গড তোমার কথা শোনো। এটা শোনার পরে এবার মানুষ চার্চে যাওয়াই বাদ দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো। তো এই যখন অবস্থা হয়, তখন এই স্যার রোজার ডি কভারলি কি করে, চার্চে মানুষকে নেওয়ার জন্য সে তার নিজের টাকা দিয়া চার্চ অনেক সুন্দর করে বিভিন্ন কথা চার্চের মধ্যে লেখে, মানে নীতিবান কথাগুলো চার্চের মধ্যে লেখে, অনেক টাকা দিয়া চার্চকে ওয়েল ফার্নিশড করায়, ডিজাইন করায়, যাতে মানুষরা যায়। এছাড়াও কি করে, মানুষদের নেওয়ার জন্য মাইকিং করে বিভিন্ন সময়, এবং দেখা গেছে মানুষরা যখন যায় তাদেরকে বিভিন্ন পুরস্কার দেয়, যাতে এই উসিলেও মানুষ তার চার্চে আসে। তো দেখা গেছে চার্চে আসলে সে চার্চে কিছু, সে তার ভালো গুণ ছিল, কিন্তু কিছু কিছু খারাপ গুণ ছিল। সে যখন কথা বলতো, কেউ যদি চার্চে তার কথার সময় ঘুমাইতো বা
মানে চার্চে সে একটা দিন সবাইকে ভাষণ দিত এবং একটা দিন আসতে হবে সবাইকে, রবিবার দিন, এমন বাধ্য করতো, মাইকিং করতো, বুঝতে পারছো? এমন করে মানুষদের আনতো এবং মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষের হেল্প করতো, মানুষের বলতো যাতে তারা আসে, মানুষেরকে ধর্মের প্রতি নিয়ে আসছিল। এটা তারা দেখাইছে মানুষ আসলে ধর্মের প্রতি কতটা ইয়াতে চলে গেছিল, ঠিক আছে? যাই হোক, এরকম যখন হয় এবং সে কি করতো, বাচ্চাদেরকে বাইবেল শিখে, এবং এমন হতো যে বাচ্চার পারফরমেন্স যেদিন ভালো ছিল তাদেরকে 1 কিলো মানে 1 পাউন্ড পরিমাণ গোস্ত দিত উপহার। এই কারণেও বাচ্চারা আসতো পুরস্কার পাশে, বুঝতে পারছো? এইরকম যখন থাকে তো দেখা গেছে সে যখন বিভিন্ন বক্তৃতা দিত, ওই চার্চে যদি কেউ এদিক সেদিক করতো তাদের উপর আবার একটু রাগান্বিত হইতো সে, ঠিক আছে? এইটা দ্বারা আসলে ওই সোসাইটির মানুষদের অবস্থা বুঝতেছে ধর্মের তারা কতটা খারাপ ইয়া আছে, ঠিক আছে? যাই হোক, এই গেল তোমার তার এক চার্চে। এবার আমরা স্যার ডেথ অফ স্যার রোজার ডি কাভারলি দেখবো। এটা যখন শুরু হয় আমরা দেখবো এই এডিসন বা এরা ক্লাবে বৈশা তারা একে অপরকে বলতেছে আর কি যে গত রাতে একটা মর্মান্তিক ঘটনা পাইছে। এই স্যার জোবারলি কাভারলি কে লেখছে? সে এটা লেখছে হলো জোসেফ এডিসন। কে লেখছে? এটা লেখছে হলো জোসেফ এডিসন। সে বলতেছে গতকাল রাতে আমি একটা খারাপ সংবাদ পাই, সেটা হলো কি আমাদের সবার প্রিয় স্যার রোজার ডি কাভারলি মারা গেছে, ঠিক আছে? এবং বলতেছে যে কিছুদিন আগেও আমাদের যে বন্ধু আছে, ঠিক আছে, ক্যাপ্টেন সেন্ট্রি বা আরো যে বন্ধুরা আছে তারা বিভিন্ন চিঠিও পাইছে তার কাছ থেকে, যে এমন এমন সে অসুস্থ, সে জ্বরে খুব আক্রান্ত হয়ে আছে, সে তার সম্পত্তির উইল করতেছে। তখনই অনেকে আমরা বুঝে গেছিলাম যে সে আসলে সে মারা যেতে পারে বা এরকম সে নিজেও বুঝছে। তো দেখা গেছে জোসেফ এডিসন কিছুদিনের জন্য তার বাসায় গেছিল এবং ওই জায়গায় যাওয়ার পরে জোসেফ এডিসনের যে বাটলার আছে বা যে কাজ করে তার সাথে এই জোসেফ এডিসনের খুব ভালো সম্পর্ক ছিল। তো এই কারণে দেখা গেছে এই জোসেফ এডিসনকে ওই বাটলার কি করছে, চিঠি পাঠিয়েছে স্যার রোজার ডি কাভারলি যে মারা গেছে, এবং মারা যাওয়ার আগে জোসেফ এডিসনকে স্যার রোজার ডি কাভারলি সংগ্রহের যত বই আছে সব দিয়ে গেছে এডিসন। তো এইটা দিয়া কইরা জোসেফ এডিসনকে কে চিঠি করে? বাটলার চিঠিটা পাঠায়। এছাড়াও আরো অনেক চিঠি আসছিল, যেমন চ্যাপলেইন মানে গির্জার যে প্রধান তার চিঠি আসছিল, তারপর ক্যাপ্টেন সেন্ট্রি। ক্যাপ্টেন সেন্ট্রি কে ছিল আমরা অফ ক্লাবে বলছি, ক্যাপ্টেন সেন্ট্রি ছিল স্যার রোজার ডি কাভারলির ভাইপো মানে ভাইয়ের ছেলে, ঠিক আছে? এরাও চিঠি পাঠাচ্ছে। বাট এডিসন জোসেফ এডিসন কি করছে, এই স্যার রোজার ডি কাভারলিতে ডেথ অফ স্যার রোজার কাভারলিতে সে কি করছে, ওই বাটলার যেই চিঠিটা পাঠাইছে হুবহু এই চিঠিটাই আমাদেরকে পড়াইছে আছে। কি কি লেখছে এই বাটলার, ঠিক আছে? মানে স্যার রোজার ডি কাভারলির ঘরের যেই বাটলার বা যে রান্না বান্না করতো সে আসলে কি লেখছে এই জিনিসটাই আসলে আমাদেরকে দেখা। তো এখানে দেখাইছে যে স্যার রোজার ডি কাভারলি আসলে খুব অসুস্থ, সে আগে ভালো ছিল, এই এক সপ্তাহখানেক আগে সে একটা বিচারে গেছে, একটা বিধবা মহিলা, সে তার সম্পত্তি পাচ্ছিল না। তো আমাদের স্যার আপনি জানেন খুব ভালো মানুষ, সে কি করছে তারে বিচার পাইয়া দিয়েছে। পাইয়া দেওয়া আসার সময় তাকে আসলে ওরকম গোস্ত দেওয়া হয়েছে, মানে গরুর গোস্ত সে পছন্দ ওটা দেওয়া হয়েছে। তো আমরা যখন রান্না বান্না করছি সে তখন কি করছে, এই জিনিসটা যেটা তার সবচেয়ে প্রিয় জিনিস, গরুর মাংসের তৈরি একটা খাবার, সেটার নাম হয়েছে সারলিয়ন, ঠিক আছে? সিরলিয়ন এটা ছিল গরুর মাংসের তৈরি একটা খাবার, যেটা স্যার রোজার ডি কাভারলি খুব পছন্দ করতো। সে ওইটা খাইতে নারাজ করে, সেটা খাবে না। তো এটা যখন বলছে তখন থেকেই স্যার কেমন যেন ক্রিয়া হয়ে গেছে। তারপরে সে আস্তে আস্তে জ্বর, ঠান্ডা, কাশি, অসুস্থ হয়ে পড়ে। তখন সে কি করে, একটা উইল করে, এবং তখন তার কাছে একটা চিঠি আসে। চিঠিটা কে পাঠাইছিল? চিঠিটা পাঠাইছিল সে 40 বছর ধরে যেই মেয়ের প্রতি সে দুর্বল, যে বিধবা মেয়ের প্রতি, ওই মেয়েটা তাকে একটা চিঠি পাঠায়। তখন সে খুব খুশি হয়ে যায় এবং সে কাউকে বুঝতে দেয় না সে যে অসুস্থ, এবং সে ওই মেয়েকে তার মায়ের তৈরি যে মুক্তার হার আছে এবং রূপার হাতের বালা আছে এগুলো ওই মেয়েকে দিয়ে দেয়। কার মায়ের? স্যার রোজার ডি কাভারলির মায়ের কি ছিল? একটা মুক্তার হার ছিল আর 2টা রূপার হাতবালা ছিল, এগুলো ওই মেয়েরে দিয়ে দিচ্ছে। এবং সে একটা উইল করে, উইলের মধ্যে দেখায় চার্চের যে মেইন আছে তাকে কি করছে,
তার এই স্যার রজার ডি কাভারলি সে যে সাদা ঘোড়ায় চলতো ওই সাদা ঘোড়াটা তাকে দিয়ে দিচ্ছে চার্চের প্রধানকে। এবং এর পাশাপাশি এই গির্জার প্রধানকে আরো কি কি দিছে, যে একটা জমি সহ একটা চমৎকার বাড়ি গিফট করে গেছে এই মেইন যে আছে চ্যাপলিন, তাকে দিয়ে গেছে। এরপরে কি করছে, সে তার বইগুলা আপনাকে দিয়ে দিছে, তার এতদিন সংগ্রহের যে বইগুলা আছে এই বইগুলা আপনাকে সে দিছে। এবং যেই একটা শীত পড়ছে, শীতের জন্য সে কি করছে, তা সকল ছেলেদের জন্য সে কি করছে, ওই এরিয়ার সকল ছেলেদের জন্য সে ফ্রিজ কোট মানে ঠান্ডার যে কোট আছে এই কোট গিফট করছে। এছাড়াও সে মেয়েদের জন্য ব্ল্যাক রাইডিং হুড মানে ঘোড়ায় মেয়েরা যেই কোটগুলা পুরা ঘোড়ায় চলে এই কোটগুলা সকল মেয়েদের দিচ্ছে ওই এরিয়া। ঠিক আছে, সে থাকতো কোথায়, এটা একটা কোশ্চেন আসতে পারে। নাম হইছে ওয়ারচেস্টার শায়ার নামের এই জায়গাটা থাকতো। ওই অঞ্চলে সবাই এসে কি করছে, ছেলেদের কোট দিছে, মেয়েদের ওই ঘোড়ায় চলে যেটা যায় যেটার নাম হইছে ব্ল্যাক রাইডিং হুড এটা দিছে। ঠিক আছে, এছাড়াও আমরা যারা তার জন্য কাজ করছি তাদেরকে সে কি করছে, একটা পেনশনের ব্যবস্থা করে। আমরা তো কাজ করতে করতে আমরাও বৃদ্ধ হয়ে গেছি, তো আমাদের জন্য সে পেনশনের ব্যবস্থা করছে এবং কিছু সম্পদ আমাদেরকে দিয়ে গেছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের পরবর্তী জীবন চালাইতে পারি। এইভাবে স্যার রজার ডি কাভারলি তার সম্পদগুলো ভাগাভাগি করছে এবং তার পরবর্তী যত সম্পদ আছে এটা তার যে ভাইপো আছে ক্যাপ্টেন সেন্ট্রি তাকে সবকিছু দিয়ে গেছে। এবং ক্যাপ্টেন সেন্ট্রিকে বইলা গেছে সে যেভাবে মানুষকে উপকার করতো সেও যেন মানুষকে উপকার করে। দেখো, মৃত্যুর আগে সে বুঝতে পারছে সে মারা যাবে, সে কতটা ভালো মানুষ, সে এই জিনিসগুলো সবাইকে ডিরেকশন দিয়ে গেছে, বুঝতে পারো। তো যাই হোক, এটা যখন হয় তখন সে মারা যায়, ঠান্ডা জ্বরে সে মারা যায়। মারা যাওয়ার পরে তাকে তার ইচ্ছা অনুযায়ী কোথায়, কোভারলিস যে ফ্যামিলিটা আছে ওই ফ্যামিলির কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। তার বাবা স্যার আর্থার কোভারলি তার বাম পাশে তার কবরটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের ব্রিফ কোশ্চেন প্লাস ব্রড কোশ্চেন আসতে পারে। এই গেল তার অবস্থা। এইটা ছাড়াও বলতেছে যে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার ফিউনারেলে, তখন সে সবাইকে যেই কোটগুলা দিছিল সব ছেলেরা তার কোটটা পইরা তার ফিউনারেলে গেছে এবং সকল মেয়েরা তার যে ব্ল্যাক রাইডিং হুড দিছে ওইটা পইরা সবাই তার শোভাযাত্রায় গেছে এবং পুরা এই শহরটায় কান্নার রোল করে গেছে। এবং সে যখন মারা যায় তখন তার যে পোষা কুকুরটা ছিল এই কুকুরটাও অস্বাভাবিক হয়ে গেছে, এখনো সে স্বাভাবিক হইতে পারে না। এবং বলতেছে তার এই শোভাযাত্রাটা কে লিড দিতেছিল, তার শোভাযাত্রাটা লিড দিতেছিল হলো ক্যাপ্টেন সেন্ট্রি, তার যে ভাইপো ছিল সে দিয়া। এবার বলতেছে সে যখন যাচ্ছিল তার যে কফিনটা ধরতে হলো তার 6 অফ হিজ টেনান্টস। টেনান্টস বলতে বোঝাচ্ছে যে তার কিছু প্রজা, মানে তাকে সবাই যারা সেবা শুশ্রূষা করতো এরকম 6 জন টেনান্টস তার কফিনটা নিয়ে যাচ্ছিল। এছাড়াও 6 অফ হিজ কোয়ারাম বলতে বোঝাচ্ছে যে ঘনিষ্ঠ বন্ধু, তার 6 জন ঘনিষ্ঠ বন্ধু ওই কফিনের উপরে যে কাভারটা আছে এটাতে হাত দিয়ে তাকে কি করা হয়েছে, শোভাযাত্রায় নিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। এই হলো তোমার ডেথ অফ স্যার রজার ডি কাভারলি। এটার মাধ্যমে কি দেখেছে সে কতটা ভালো মানুষ ছিল, ঠিক না? এইটার মধ্যে একটা শর্ট নোট তোমাদের আসতে পারে, ব্রিফ কোশ্চেনে কি আসতে পারে, কাকে সে কি কি দিছিল, ঠিক আছে, কে কে তার কফিন ধরছিল, তাকে কোথায় কবরস্থ করা হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো তার সম্পর্কে কিন্তু তোমাদের আসতে পারে। এই হলো তোমাদের এডিশন এন্ড স্টিলার মধ্যে শেষ পার্ট, যেটা বাকি ছিল এটাও সহ শেষ করে দিই। তাহলে আমরা এবার আসো কোশ্চেন নিয়ে কথা বলি। রাত তো মোটামুটি হয়েছে, আচ্ছা এবার আসো তোমাদের পরীক্ষার পেপার নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, কালকে পরীক্ষা যাবা, কোশ্চেনটা পাবা, কমন করবো না কাইন্ড এরকম। কোশ্চেন পাওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবা, কোশ্চেনে যা যা আছে সবকিছু তুমি জানো, প্রথম সবকিছু তুমি জানো নাকি সবগুলা তুমি সামারি করছো, যারা আমার কাছে পড়ো না
এখানে আরো আছে কিছু আমার কাছে পড়ো নাই, বা আমার কিছু কিছু ক্লাস দেখছো অন্য জায়গায় পড়ছো, বা প্রত্যেকটা টপিকের ইউটিউব থেকে সামারি দেখছো না? তো এমন কিছু আছে তুমি জানো না, সবই তুমি জানো। প্রবলেম হয়েছে কি, কোশ্চেনটা যখন পাবা, কোশ্চেনটা তুমি যে কোশ্চেন করে গেছো ওই কোশ্চেন আসে না। এরকম মনে হয় না যে কোশ্চেন এটা তো আসে না? বাট একটা জিনিস মনে রাখবা, তোমার যেই কোশ্চেনই আসুক আনসার কিন্তু 2-3টা প্যারা সব কোশ্চেনের সেমই। তুমি যখন বিভিন্ন ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন গুলো পড়ো, দেখবা এক একটা ব্রড কোশ্চেনে 4টা 5টা করে প্রশ্ন থাকে। একটা ব্রড কোশ্চেন ফ্রান্সিস ব্যাকনের এসে স্টাইল, ফ্রান্সিস ব্যাকনের যে প্রোজ রাইটার, ফ্রান্সিস ব্যাকন এজ এ নন ফিকশন প্রোজ রাইটার, ফ্রান্সিস ব্যাকন এজ এ অ্যাসিস্ট, ফ্রান্সিস ব্যাকন এজ এ নন ফিকশন বলতে পারো যে ফেমাস প্রোজ অ্যাসিস্ট, এরকম টাইপের কোশ্চেন দেখবা। একটা কোশ্চেনের উপরে 6টা 7টা কোশ্চেন থাকে, এবং দেখবো ওই কোশ্চেন গুলোর সাইডে লেখা থাকে প্রথম যে কোশ্চেনটা লিখছে ওইটার মধ্যে দেখা গেছে এত সাল আসছে, দ্বিতীয় কোশ্চেনটা লিখছে এত সাল আসছে। দেখবা একই কোশ্চেনের আনসার দেওয়া, আনসার সেম, বাট কোশ্চেন 6টা আছে, 6টা কোশ্চেন 7টা সময় আসছে। তার মানে কি, তোমার যে কোশ্চেন আসে এগুলো আনকমন না, একই ধরনের কোশ্চেন আসে ঘুরে দেয়। তুমি প্রশ্ন করার আগে কোশ্চেন বোঝো। তোমার কাজ হচ্ছে তুমি প্রশ্ন উত্তর করার আগে কোশ্চেন বোঝো, উত্তর তুমি লিখতে পারো। থার্ড ইয়ারে পড়ো, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো, সমস্যা নেই। কোটেশন মনে করো। এবার কোশ্চেন গুলা পড়বা, পড়ার পরে প্রথমে ব্রিফ কোশ্চেনে যাবা, ব্রিফ কোশ্চেনে গিয়ে দেখবা 6টা 7টা কমন, বাকি 2-3টা কমন না, বা কমন তুমি পারো পেটে আছে মুখে নেই, বা পারো শর্ট করে লিখতে পারো না। কিছু ব্রিফ কোশ্চেন থাকে না, তুমি কয়েকটা পারো, এবং কোশ্চেন দেখলে মনে হয় আরে এটা তো পড়ছি, এটা তো আমি পারি, মানে তুমি লিখতে পারবা। মেইন আনসার তুমি বিস্তারিত জানো, শর্ট জানো। তুমি কি করবা, যেগুলা পারো দিবা। পরীক্ষা 4 ঘন্টা হয়, 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেখার পরে কারো থেকে তুমি হেল্প নিতে পারবা। যখন দেখবা তুমি পারতেছো না হেল্প নিতে, ওই যে যেই কোশ্চেন গুলা সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া আছে, কোশ্চেনের আনসার বড় হোক, তোমার মতো করে আনসারটা লিখে দেবে। যদি কোশ্চেনের অনুযায়ী আনসারটা ঠিক হয়, স্যার নাম্বার দিবে, তুমি যত বই লেখো। তুমি 1 নাম্বারের জন্য যদি 5 লাইন লেখো, নাম্বার 1 পাবা, 1 লাইন লেখলেও 1 পাবা। তো আমরা 1 লাইন দিই, 2 লাইন দিই, তাই না? কিন্তু কিছু কিছু কোশ্চেনের আনসার দেখা গেছে আমরা 1 লাইনের আনসারটা মনে নেই। মানে একটা আনসার হয়েছে যে তুমি স্কুলে যাবা কেন, উত্তর হয়েছে পড়ালেখা শেষ। এখন তোমার এই কথাটা মাথায়, তোমার কথা মাথায় আছে যে স্কুলে গেলে আমার জীবন উন্নত হবে, এটাই বই পেবে, ঠিক আছে। মেইন থিমটা তুমি জানো, বাট 1 লাইনে লিখতে পারতেছো না। তুমি যা জানো ওইটারই বিস্তারিত লেখো, তোমার আনসার ওইখানে নাম্বার দেওয়া হবে। ছাইরাই শোনো, ব্রিফ কোশ্চেন পারি না বলে ছাইরাই শোনা, নাম্বার দিবে না দিবে এটা বোর্ডে ওনারা দেবে। বাট ব্রিফ কোশ্চেন তুমি যেটা দেখছো ওই আনসারটা তুমি জানো, বাট তুমি লিখলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে তুমি লেখো না, আরেকজনের অপেক্ষা করো। তুমি যা জানো ওইটারই তুমি দরকার বলে বিস্তারিত 4 লাইনের উপর দিয়ে আসো, ছাইরে আসবা, ছাইরে আসলে লস তোমার। এই গেল একটা। দ্বিতীয় কথা আসে ব্রড কোশ্চেন। যখন তুমি লিখবা, ব্রড কোশ্চেনে কিছু কোশ্চেন একেবারেই কমন, যেটা হলো ফ্রান্সিস ব্যাকনের রাইটিং স্টাইল। 2টা কোশ্চেন পাবা একটা ব্রড কোশ্চেন ফ্রান্সিস ব্যাকন থেকে, মিনিমাম 3টা ব্রড কোশ্চেন পাবো। এর মধ্যে একটা পাবা ফ্রান্সিস ব্যাকনের প্রোজ স্টাইল, তার লেখাটা অ্যাফোরিস্টিক স্টাইল, বা তার লেখার প্যাটার্ন, বা সে একজন অ্যাসিস্ট প্রমাণ করো, বা এক্সপ্লেইন করো সে একজন অ্যাসিস্ট, বা এক্সপ্লেইন করো তার তার রাইটিংটা হলো প্রোজ স্টাইল, তার রাইটিংটা ইউনিক স্টাইল। এমন ধরনের কোশ্চেন আসবে। এমন ধরনের যখন কোশ্চেন আসবে, তোমাদের ফার্স্ট একটা ক্লাস নিচ্ছি, দেখবা প্রথমে শুরু করবা কি দিয়া, ফ্রান্সিস ব্যাকন কে ছিল, ব্রেকেটে তার জন্ম সাল মৃত্যু সালটা দিয়ে দিল, ফ্রান্সিস ব্যাকন কে ছিল, সে কোন পিরিয়ডে বিলংস করতো, এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, রেনেসাঁস পিরিয়ডে, এই পিরিয়ডে এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান পিরিয়ডে বিলংস করতো। তার রাইটিং এ কিছু, সে একজন কিসের জন্য বিখ্যাত ছিল, এসে রাইটিং এর জন্য। তার কতগুলো এসে ছিল, এসে গুলো লাগবে 57টা না 58টা আছে কোনো কোনো। এরপরে কি লিখবা, তার লেখার মধ্যে কিছু কমন ফিচার্স আছে, কি লিখবা। লেখার পরে লিখবা যে সে ইজ এ ফেমাস ফর হিজ ইউনিক স্টাইল অফ রাইটিং হুইচ ইজ কল্ড অ্যাফোরিস্টিক স্টাইল। ঠিক আছে, লেখার পরে তার
তার যে এসে গুলো আছে প্রত্যেকটা এসের মধ্যে তার এই থিমটা কি হয়েছে ফুটে উঠছে। এবার তার বিখ্যাত ফেমাস এসে গুলা কি কি কয়েকটা এসের নাম লেখবা একটু গ্রুপে নিলে, লেখার পরে পরের স্ট্যান্ডার্ডে গিয়া কি লিখবা, অ্যাফোরিস্টিক স্টাইল কি সংজ্ঞা লিখবা। এবার অ্যাফোরিস্টিক স্টাইল যে সংজ্ঞাটা লেখছে, এবার অ্যাফোরিস্টিক স্টাইলে সে তার এসেতে যে ইউজ করছে, এবার কোটেশন দিবা না। এবার প্রত্যেকটা এসে থেকে 2 লাইন করে কোটেশন তুমি দিয়ে দাও। সাপোজ তুমি অফ স্টাডিজ থেকে নিতে পারো, তুমি অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ থেকে নিতে পারো, তুমি অফ প্লান্টেশন থেকে নিতে পারো, অফ গ্রেট প্লেস থেকে নিতে পারো। যে কিছু আছে না যে মানুষের কিছু অদ্ভুত ডিজায়ার আছে, স্ট্রেঞ্জ ডিজায়ার, যে সে কষ্ট করে আরো বেশি কষ্ট করার জন্য, মানে কষ্ট করে উন্নতি লাভের জন্য, যাতে উন্নতি লাভ করে আরো বেশি কষ্ট করতে, এরকম একটা আসনার লাইন। এগুলো আমি পড়াইছি, বাট এগুলো 1 বছরের ক্লাস, আর একদিনও দেখানো সম্ভব না। যাই হোক, কালকে যেটা আছে জাস্ট কোটেশন, প্রত্যেকটা থেকে দেখবা ইম্পর্টেন্ট কোটেশন। এই বইটা যদি থাকে, এই বইয়ের অ্যাফোরিস্টিক স্টাইল নামের একটা ইয়ে আছে, দেখো অ্যাফোরিস্টিক স্টাইল 63 পৃষ্ঠার পর, হ্যাঁ তুমি দেখো 65 পৃষ্ঠার মধ্যে দেখবা কয়েকটা কোটেশন আছে। যেমন অফ ট্রুথ থেকে দিছে, এ লাইস ফেন্সেস গড এন্ড শ্রিঙ্ক ফ্রম ম্যান, এরকম আছে। তারপরে বলতেছে এই যে ইট ইজ এ স্ট্রেঞ্জ ডিজায়ার, কিছু অদ্ভুত ডিজায়ার আছে মানুষের, টু সিক পাওয়ার, তারা পাওয়ার চায়। মানুষের একটা ডিজায়ার আছে, তার অনেক পাওয়ার লাগবে, শক্তি লাগবে না, এই শক্তিতে কি করবে, সব কন্ট্রোল করবে। এন্ড লুজ লিবার্টি, তারা অদ্ভুত ডিজায়ার, সে পাওয়ার চায় এবং তার স্বাধীনতা হারায় ফেলে। তোমার যখন পাওয়ার থাকবে তখন কি তোমার স্বাধীনতা থাকবে? তুমি পাওয়ারফুল মানুষ, এখন তুমি চাইলেও সবার মতো গিয়ে ফুচকা রাস্তা খাইতে হবে, যে কোনো কেউ আয়ার খুশ করে দিবে। আচ্ছা, or to seek power over others and lose power over myself, বলতেছে সে পাওয়ার চায় অন্যদের কন্ট্রোল করার জন্য, এবং সে নিজের থেকে নিজের স্বাধীনতাকে কি করে ফেলে, হারায় ফেলে, নিজের উপর থেকে কন্ট্রোল হারায় ফেলে, এমন পাওয়ার মানুষের ইচ্ছে। তো এরকম কিছু কোটেশন আছে প্রত্যেকটার মধ্যে, অফ গ্রেট প্লেস বলো, অফ ট্রুথ বলো, প্রত্যেকটা পড়ছো তুমি, ওইটা থেকে একটা করে কোটেশন মনে রেখে দাও। মনে না থাকলে তোমার পাশে করে তুই এই এসে থেকে 2টা পড়া, তুই এই এসে থেকে 2টা, বুঝতে পারছো? এবার কি করবা, প্রত্যেকটা কোটেশন দিবা, দিয়ে বলবা এই কোটেশন গুলাতে অ্যাফোরিস্টিক স্টাইল এটা ফুটে গেছে। এবার অ্যাফোরিস্টিক স্টাইল কি এটা তুমি জানো না, সংজ্ঞা তো পড়ছো। এরপরে থাকতে পারে তার রাইটিং গুলা কি আছে, অনেক বেশি অ্যানালিটিক্যাল স্টাইল, নাকি অনেক বেশি অ্যানালাইসিস করা যায়। আমি এটা ক্লাসে বলে দিচ্ছি, ওই প্যাটার্ন গুলো, ওই ক্যারেক্টারিস্টিক গুলো লিখে দিবা, ওইটারই ডিসক্রাইব করা। যদি এইটাকেও বেশি কঠিন লাগে বই থেকে আইডিয়া নিতে পারো, বাট এত কঠিন না কোনো কিছু, সবই সহজ, ঠিক আছে? তার প্রোজ স্টাইলে আসলে এটা দিবা, অ্যাফোরিস্টিক স্টাইল আসলে অ্যাফোরিস্টিক স্টাইল লিখবা, এবং এক একটা অ্যাসেট থেকে এক একটা কোটেশন নিবা, নিয়ে এটা অ্যাফোরিস্টিক স্টাইল কেন, এটা একটা শর্ট টাস্ক এক্সপ্রেশন, যে জায়গার মধ্যে ইউনিভার্সাল ট্রুথ বিয়ার করে, ইটস মোর লাইক এ কি প্রভাবের মতো, তাই এটাকে কি বলা হয়, সো ইটস কল্ড অ্যাফোরিস্টিক স্টাইল। এইভাবে তুমি প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোটেশন নাও, একটা করে এক্সপ্লেইন করো, শেষে অ্যাফোরিস্টিক স্টাইল তুমি লিখবা, প্রথমে তার সম্পর্কে বলবা, তারপরে অ্যাফোরিস্টিক স্টাইলের সংজ্ঞা দিবা, তারপরে কোটেশন ইউজ করবা, কোটেশন অবশ্যই গ্রুপে ইউজ করবা, এবং কোটেশন গুলাকে ব্যাখ্যা করবা কেন এটা অ্যাফোরিস্টিক স্টাইল, শেষ লেখা। এবার ব্যাকরণের যদি প্রোজ স্টাইল আসে, অ্যাফোরিস্টিক স্টাইলের সাথে কি ইউজ করবা, এপিগ্রামাটিক, তার রাইটিং গুলা উইটিনেস ব্যাপারগুলা প্রকাশ করে, তার রাইটিংটা অ্যানালিটিক্যাল, নাকি অনেক বেশি অ্যানালাইসিস করা যায় এক একটা লাইনকে, এটা দিবা। তারপর তার রাইটিং গুলোতে উইজডম বিয়ার করে, ফুল অফ উইজডম থাকে, এইটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার ফুল অফ উইজডম কিভাবে, ওই দেখা গেছে একই রকম কোটেশন বারবার আইসা, বেশি না প্রত্যেকটা থেকে 2টা করে বা একটা করে কোটেশন মুখস্থ করে যাও, প্রত্যেকটা ব্রড কোশ্চেনে তার কোটেশন গুলো ইউজ করতে পারবে রিলেটেড করে। হ্যাঁ, গেল। এবার আসো তোমাদের ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এটা কি হয়েছিল, এডমন্ড বার্কের, নাকি এটা কি করছিল, মিস্টার ফক্স যে আছে, সে এই ইন্ডিয়াকে শাসন করার জন্য একটা বিল তৈরি করছিল, যে বিলের মধ্যে এমন ছিল ইন্ডিয়াকে শাসন করা, তারা তাদের অধিকার গুলা হারায় ফেলবে, তাদের থেকে কিভাবে সুইচ আনতে হবে। এই বিলটার উপরে কোথায় নিয়েছিল, পার্লামেন্টে। কোনটা, ব্রিটিশে। কত, 1783 সালে পার্লামেন্টে এই বিলটা ইয়া করে, কার কাছে, সরকারের কাছে। তখন এই এডমন্ড বার্গ ওই জায়গার অরেটর, মানে ওই জায়গায় একজন পার্লামেন্টের সদস্য হিসেবে ছিল, এবং সে ওই বিলটার উপরে কথা বলে যে এই বিলটা যে করছে, এইটা ধারা আসলে আমাদের যে এম্পেরিয়ালিজম বা
কলোনিয়ালিজম যেটা, এটা আদর্শ কলোনিয়ালিজম হবে না। আদর্শ কলোনিয়ালিজম এইটাকে বলে না। মানে এডমন্ড বার্গ কিন্তু ইম্পেরিয়ালিজমের পক্ষে ছিল, কলোনাইজেশনের পক্ষে ছিল, বিপক্ষে ছিল না। বাট যেই সিস্টেমে মিস্টার ফক্স শো করছে বা যেই সিস্টেমে ওয়ারেন হেস্টিং করতেছিল, তাদের এই স্টাইলটাকে সে সাপোর্ট করতেছে, বলতেছে তারা যেভাবে শাসন করে আদায় করে নিচ্ছে এইভাবে আসলে কলোনাইজেশন বা ইম্পেরিয়ালিজম হয় না। সে কিন্তু ইম্পেরিয়ালিজমের পক্ষে ছিল, সে কলোনাইজেশনের পক্ষে ছিল, বা যেইভাবে এখন একটা বিল তৈরি করছে ওই বিলের পক্ষে ছিল, যেটা দ্বারা ইন্ডিয়ার মানুষদের উপর টর্চার করা। সে কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, বাট ইন্ডিয়া সম্পর্কে সে রিসেন্ট সব খবরাখবর নিয়েছে, নিয়ে সে বলতেছে তারা এইভাবে মানুষদের শোষণ করছে। এইভাবে করলে আসলে কলোনি আমাদের টিকবে না, একটা সময় আমরা আমাদের ক্ষমতা হারায় ফেলব। সে ওই বিলের এগেনস্টে কথা বলছে এবং বলছে কলোনি শাসন তার মতে কেমন, প্রথমে তাদেরকে আসলে এতটা হেয় করা উচিত না, তাদেরকে সাপোর্ট দেওয়া, ওই দেশ থেকে কিছু আনা, এইভাবে আনা যায়। আর তারা যেভাবে শোষণ করতেছে এইভাবে করা যাবে না। তার মতে কথা হয়েছে যে কোম্পানি আর শাসন ব্যবস্থা দুই জিনিস রাখা দরকার। কোম্পানির কাছে শাসন ব্যবস্থা নিলে অবশ্যই কোম্পানি চাইবে কি, লাভ চাইবে, বাট এই লাভ কিন্তু কি করা যাবে না। আর মানে তুমি যখন কলোনি করবা তখন কিন্তু লাভের চিন্তা তোমার করা যাবে, ঠিক আছে? প্রথমে তাদেরকে তোমার সাপোর্ট দিতে হবে, পরবর্তীতে তুমি তাদের থেকে আনতে পারো, ঠিক আছে? তো তাদের স্টাইলটা তার ফলো হয় নাই, এই বিলটার বিপক্ষে সে কথা বলছে, ঠিক আছে? কিছু কিছু পক্ষে বলছে, কিছু কিছু বিপক্ষে বলছে, বেশিরভাগই বিপক্ষে বলছে। তো এবার এটা থেকে কোশ্চেন আসতে পারে যে এডমন্ড বার্গ একজন অরেটর হিসেবে কিভাবে বলছে। অরেটর মানে কি, বক্তৃতা দিছিল, স্পিচটা দিছিল। তো সে তার কথা বলার স্টাইলটাই ছিল অন্যরকম, ঠিক আছে? বুঝতে পারছো? সে যখন কথা বলছে তার কথা বলার স্টাইলটাই ছিল অন্যরকম। সে তার কথাগুলোর মধ্যে অনেক অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, পড়ছো না? অ্যালিটারেশন, অ্যাসোনেন্স এইগুলো ইউজ করছে, দেখবা তোমাদের কোশ্চেনে আছে, ক্রাইম এরকম টাইপের কিছু অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, মানে তার কথাগুলো খুব সুন্দর ছিল, যুক্তিসঙ্গত। তার স্পিচটাকে বলছে, তার স্পিচটা ন্যায়সঙ্গত ছিল, স্পিচটা ন্যায়ের পথে ছিল, ব্রিটিশদের পক্ষেও ছিল, আবার যাদেরকে কলোনি স্থাপন করে তাদের পক্ষেও ছিল। তার এই কথাগুলোর উপর একটা কোশ্চেন, স্পিচ অন ইন্ডিয়া বিলটা কি হইতে পারে, যে ইন্ডিয়াদের যে শাসন করছে, যে প্রথমে কিভাবে শাসনের যে ইতিহাসটা আসবে, প্রথমে কত সালে ওই দেশে স্থাপন করে, দেখা গেছে ওই জায়গায় যারা শাসন চালাইতো, হ্যাঁ, পর্তুগিজ বা অন্য যারা আছে, তাদেরকে সরায় দিয়া ব্রিটিশরা তাদের ইস্ট ইন্ডিয়া বিল কোম্পানি স্থাপন করে 1612 সালের দিকে নাকি। ওই সময় থেকে আস্তে আস্তে এই 1757 সালের দিকে ওয়ারেন হেস্টিং এর নেতৃত্বে কি করছে, এই পলাশির যুদ্ধের মাধ্যমে তারা এটা ক্ষমতা নেয়। নেওয়ার পরে যেইভাবে অন্যায় অত্যাচার করে তাদের উপর চালাচ্ছে, এইভাবে আসলে শাসন হয় না, ঠিক আছে? যে সে আসলে আসল শাসক ছিল না, এটা এগেইনস্টে কথা বলছে, ওয়ারেন হেস্টিং এর এগেইনস্টে কথা বলছে, বুঝতে পারছো? আরো কয়েকজন আছে তাদের এগেইনস্টে কথা বলছে, এবং বলতেছে এই যে মিস্টার ফক্স যে এখন এই বিলটাকে ইয়ে করছে, সেও তার উদ্দেশ্য ভালো না, ঠিক আছে? তো আমরা যদি শাসন করতে চাই এইভাবে শাসন করা উচিত, এই বিলটা যেন পাস না হয়, এমন ভাবে সে স্পিচটা দিছিল, হ্যাঁ। এবং এইটাকে কিন্তু পরে সরকার এটাকে গ্রহণও করছে, ঠিক আছে? তো এইটা কি ছিল, তার স্পিচটা কি শুরু করেছিল, কিভাবে দিছে, এই জিনিসটাকে তোমাকে ব্যাখ্যা করতে। তো আমি কিন্তু আমার ক্লাস ওইটা বলে দিচ্ছি, এটা দেখে। নেক্সট যেটা আছে, এটার উপরে এবার কোশ্চেন আসতে পারে যে ওই সময় আবার দেখাইছে, এই এডমন্ড বার্গ দেখাইছে যে এই যে তাদের এই শাসনের মাধ্যমে যে হামিদুল্লাহ, এরপরে আরো কিছু আছে, তারা বিভিন্ন বিরোধ করছে, বিদ্রোহ করছে, এবং এই বিদ্রোহের মাধ্যমে কিন্তু তারা শাসন ব্যবস্থাটা রাখতে পারে না। এটা কিন্তু একটা সময় ওই সমাজের মানুষরা এই শাসকদের আমাদের এগেইনস্টে পাকড়াও হয়ে গেছিল, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারিনি। এমন অবস্থা, এখনই এমন অবস্থা, ফিউচারে আমরা কিন্তু আমাদের ক্ষমতা হারায় ফেলবো, আমরা কিন্তু ইন্ডিয়ার উপর আমাদের ক্ষমতা রাখতে পারবো না। শেষ পর্যন্ত কিন্তু পারে না। যাই হোক, সে এটা বলে দিয়ে গেছে যে এইভাবে শাসন করা যাবে না। তো এইটা ছিল ইস্ট ইন্ডিয়া বিল। এরপরে তোমাদের যে টপিক থাকে সেটা হলো কি, এডিশন এন্ড স্টেলা। এটা সম্পর্কে তো তোমরা ইউটিউবে ক্লাসটা দেখছো। এটা মূলত ওই সমাজটাকে স্যাটায়ার করা হয়েছে। ওইখানে স্পেকটেটর একটা কি ছিল, অফ ক্লাবে কোন কোন ক্যারেক্টার ছিল, কোন ক্যারেক্টার কোন রোল প্লে করছে, এগুলো ইম্পর্টেন্ট। এটা পুরোটা গল্পের মতো। আরেকটা হয়েছে দ্য লাইফ অফ কাউলে।
এটার মধ্যে অনেক ধরনের কোশ্চেন অনেকভাবে করা যায়, ঠিক আছে, কোশ্চেন অনেকভাবে করা যায়। এখানে কোশ্চেন যদি তুমি করো, প্রথমে জনসন তার সম্পর্কে বলবে, জনসন কে ছিল, তাকে টাইকন বলা হইতো নাকি লিটারারি জায়েন্ট বলা হইতো, সে সব ধরনের লেখা লিখতো। কিছু বুক সেলাররা তাকে রিকোয়েস্ট করছে একটা বায়োগ্রাফি লেখা, তাদের নিয়ে, কবিদের নিয়ে। তো সে ওইটা রিকোয়েস্টে খুব অল্প দামে, সে যখন রিটায়ার হয়ে যাচ্ছিল প্রায়, ওই সময় সে কি করছে, এই কবিদের উপর একটা বই লেখে। তো দেখা গেছে ওই বইটার মধ্যে সকল কবিদের আনা হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো চ্যাপ্টার ছিল ওই কবিতার বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ছিল যেটার নাম হচ্ছে লাইফ অফ কাউডে। ওই চ্যাপ্টারটাই ওই বইটার মধ্যে ফেমাস ছিল, এবং বলা হয় ওইটাই জনসনের বেস্ট একটা রাইটিং ছিল। তো দেখা গেছে ওই বইটা কেন কিভাবে লেখছে, যে কাউলের জীবনী নিয়ে লেখছে। তো সে লেখছে কে, বায়োগ্রাফার কে, ডক্টর স্যামুয়েল জনসন। বা এরকম হবে বলতেছে ডক্টর স্যামুয়েল জনসন কাউলের সম্পর্কে এত কিছু জানতো না। তো সে কি করে, তার এরিয়াতে যায়, যাওয়ার পরে তার ফ্যামিলির কাছে খবর নেয়, এবং ওইখানে গিয়া সে তার একটা বন্ধু পায়, ডক্টর স্প্র্যাট। তার বন্ধু পায়, গিয়া দেখে ওই বন্ধু এই ডক্টর কাউলে সম্পর্কে, আব্রাহাম কাউলে সম্পর্কে সে একটা বায়োগ্রাফি লিখছিল। কখন লিখছিল, আব্রাহাম কাউলে যখন মারা যায়, তার মারা যাওয়ার উপর ডিপেন্ড করে সে একটা লেখা লেখে, তার বায়োগ্রাফি, যেখানে শুধু ডক্টর কাউলের ভালো দিকগুলা ছিল। বায়োগ্রাফিতে কি ছিল, ভালো দিকগুলা। তো একটা আদর্শ বায়োগ্রাফি কখনো ভালো দিকগুলো নিয়ে হয় না। একটা আদর্শ বায়োগ্রাফির মধ্যে তুমি যেমন এমনই লিখতে হয়, ঠিক আছে। তো বলতেছে এটা একটা আদর্শ বায়োগ্রাফিক্যাল রাইটিং ছিল ডক্টর স্যামুয়েল জনসন, বুঝতে পারছো। তো ওইখানে গিয়ে দেখলো তার যে বন্ধু আছে ডক্টর স্প্র্যাট, সে কাউলে সম্পর্কে ভালো কথা লিখছে তার মৃত্যুর উপর ডিপেন্ড। তো সে ওই জায়গায় পড়লো, পড়ে ওইখান থেকে ভালো একটা আইডিয়া নিয়ে আইসা এবার ডক্টর আব্রাহাম কাউলের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর উপর সে অ্যানালাইসিস করলো। করার পরে এইবার তার রাইটিংটার মধ্যে সে ওই রাইটিং এ তিনটা জিনিসে ফোকাস করছে। কয়টা জিনিসে, তিনটা জিনিসে। আসো তোমরা, হ্যাঁ মিস্টার স্প্র্যাট, সরি, আচ্ছা, ওই জায়গায় তিনটা জিনিসের উপরে সে ফোকাস করছে। এক হলো ডক্টর কাউলের জীবনী, ঠিক আছে, বায়োগ্রাফি, হ্যাঁ। দ্বিতীয় হলো ডক্টর কাউলের লেখাগুলার প্রশংসা করছে। তৃতীয় হলো ডক্টর কাউলের লেখাগুলো অ্যানালাইসিস করে তাকে কিছু ক্রিটিসাইজ করছে। মানে এখানে হলো প্রথমে সামারি অফ দ্য মেইন ফিচার্স অফ কাউলে রাইটিং, ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন অফ হিজ ওয়ার্কস, তার লেখাগুলোর উপরে সে বিভিন্ন এক্সপ্রেশন দিছে, পাশাপাশি তার লেখাগুলার ভালো দিক খারাপ দিক বলছে, এবং এগুলা বলতে গিয়া একটা সময় সে মেটাফিজিক্যাল পয়েন্টসদের একটু অ্যাটাক করে কথা বলছে, বুঝতে পারছো। তো এখানে আব্রাহাম কাউলের জীবনী কেমন ছিল, ছোটবেলায় কি করছিল সে, এডমন্ড স্পেন্সারের রাইটিং করে ফেলছিল, এই জিনিসগুলাকে ফুটায় দিল, হ্যাঁ। এবং তার বেস্ট রাইটিং যেমন ডেভিডিস বা বিভিন্ন রাইটিং গুলা, এইগুলা নিয়ে কথা বলছে। তার রাইটিং স্পেশাল কি ছিল, সে কনসিভ ব্যবহার করতে খুব সুন্দরভাবে। তার রাইটিং গুলা যেমন মিস্ট্রেস একটা পয়েম ছিল, লাভ পয়েম, ওই পয়েমটার কিছুটা প্রশংসা করছে, কিছুটা খারাপ দেখাইছে, যে তার এটা লাভ পয়েম বা ওরকম ভাবে মানুষদেরকে ইমপ্রেস করতে পারে, কিন্তু তার লেখাগুলোর মধ্যে অনেক কিছু ফুটে তোলার চেষ্টা করছে এইভাবে তার রাইটিং গুলাতে। এবং বলতেছে তার একটা এপিক পয়েম ছিল, এই এপিক পয়েমটা সে মাত্র 4টা পার্ট লিখছে, বাট এই এপিক পয়েমটাই তার সবচেয়ে ভালো রাইটিং ছিল, সে যদি কমপ্লিট করতে পারতো অনেক ভালো হতো। এইভাবে তার প্রশংসা করছে, এবং বলছে তার রাইটিং এর মধ্যে খুব সুন্দরভাবে সে জিনিসগুলোকে ব্যালেন্স করছে। এগুলা বলতে গিয়ে বলছে ওই সময় যে জন ডান বা মেটাফিজিক্যাল যে পয়েন্টস আছে, আন্দ্রে মার্ভেল, জন ডান, এদেরকে বলছে যে এরা শুধু আসলে এদের ট্যালেন্ট দেখাইতে আসছে, ঠিক আছে। এরা মানে একটা কবিতা এমন হওয়া উচিত, যেহেতু রেস্টোরেশন পিরিয়ড, হ্যাঁ রেস্টোরেশন না মানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার ছিল কে ডক্টর স্যামুয়েল জনসন। নিউ ক্লাসিক্যাল শেষে এজ অফ সেন্সিবিলিটিতে ছিল। তো বলতেছে অ্যাজ এ নিউ ক্লাসিক্যাল রাইটার হিসেবে তারা ফলো করতো কাদের, ডক্টর স্যামুয়েল জনসন ফলো করতে অ্যারিস্টটলের যে পয়েটিক্স জিনিসটা আছে, পয়েট যেভাবে একটা কবি কিভাবে লেখা হয়, এইটাকে কে ফলো করতো, ডক্টর স্যামুয়েল জনসন। তো এইটাকে সে ফলো করত, এবং তার মতে কবিতা হওয়া উচিত মানুষের যেই জিনিসগুলো আছে এগুলা দিয়ে। কিন্তু এই মেটাফিজিক্যাল পয়েন্টসটা কি করছে, এরা এমন এমন জিনিস কম্পেয়ার করছে, এরা শুধু ট্যালেন্ট গুলো শুরু করার চেষ্টা করছে। এরা আসলে অ্যারিস্টটলের মতে যেই রকম পোয়েট্রি হওয়া দরকার এরকম পোয়েট্রি তারা দেখতে পারে না, ওরকম পোয়েট্রিতে তারা ইমোশন জিনিসগুলোকে কাজ করাইতে পারে না।
ঠিক আছে, এই কারণে তার মধ্যে তারা আসলে ভালো রাইটার না। এবং সে একটা সংজ্ঞাও দিচ্ছে যে হেটেরোজেনিয়াস আইডিয়াস আর ইয়োগ টুগেদার না, বলতেছে বিভিন্ন বিচ্ছিন্ন আইডিয়া গুলাকে তারা জোর করে না কবিতার মধ্যে ঢুকাচ্ছে। ঠিক আছে, এই কথাগুলো আর কি মেটাফিজিক্যাল পয়েন্টসদের বিরুদ্ধে সে বলছিল। এবং তাকে ক্রিটিসাইজ করছে কে পরবর্তীতে টি.এস. ইলিয়ট। এই একটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে ডক্টর স্যামুয়েল জনসনকে কে ক্রিটিসাইজ করছিল পরবর্তীতে, বা ক্রিটিসাইজ কিভাবে করেছে। তো বলতেছে টি.এস. ইলিয়ট এই ডক্টর স্যামুয়েল জনসনের এই আইডিয়াটাকে ক্রিটিসাইজ করছে। টি.এস. ইলিয়ট যেটা সে পরবর্তীতে মডার্ন পিরিয়ড এসে লেখছে। টি.এস. ইলিয়ট বলতেছে এই যে আমার বন্ধু বা একজন লেক্সিকোগ্রাফার যে কিনা ইংলিশ ডিকশনারি বই লেখছে, বুঝলো, ডক্টর স্যামুয়েল জনসন, বলতেছে সে মেটাফিজিক্যাল পয়েন্টসদের আসলে বুঝতে পারে নাই। বলতেছে এই যে মেটাফর, কনসিট, সিমিলি এগুলো তো প্রত্যেক কবি ইউজ করে, আমাদের ডক্টর স্যামুয়েল জনসন তার নিজের কবিতাও এগুলো ইউজ করছে। সো এগুলো আসলে ডক্টর স্যামুয়েল জনসন যেভাবে এদেরকে ক্রিটিসাইজ করছে এটা আসলে করা ঠিক হয়, ঠিক আছে। এবং সে যেটা মনে করে যে তাদের রাইটিং গুলার মধ্যে যে আলাদা আলাদা আইডিয়া নিয়ে একসাথে করে ফেলা, এটা মানে আনকমন ক্যারেক্টারিস্টিক। বলতেছে না, বলতেছে এই যে মেটাফিজিক্যাল পয়েন্টস যারা আছে এরা আসলে শুধু শুধু তো লেখেন, বলতেছে এরা রাইটিং গুলা পাইছে হইলো এর আগে এলিজাবেথান পিরিয়ড যারা ছিল, এই উইলিয়াম শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার, এদের থেকে ইন্সপায়ার হয়েছে। দেখা গেছে এরা এই আইডিয়া গুলাকে লেখছিল, কিন্তু তাদের এই আইডিয়া গুলা মানুষের কাছে ফুটে ওঠে নাই এতটা, কারণ তাদের অন্য কোয়ালিটি গুলো স্ট্রং ছিল। তো এই মেটাফিজিক্যাল পয়েন্টসটা তো তাদের থেকেই ফলো করে লেখছে। তো এটা আসলে ডক্টর স্যামুয়েল জনসন ঠিক বলেন। তো বলছে মেটাফিজিক্যাল পয়েন্টস হলো ইন্টেলেকচুয়াল পয়েন্ট, কার মধ্যে, টি.এস. ইলিয়টের মধ্যে ইন্টেলেকচুয়াল পয়েন্ট। তো তাদেরকে আসলে ক্রিটিসাইজ করাটা ডক্টর স্যামুয়েল জনসনের ঠিক হয় না। এই হইল তোমাদের এই লাইফ অফ কাউলে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস পাবা যে কে সর্বপ্রথম মেটাফিজিক টার্ম ইউজ করছে, জন ড্রাইডেন ইউজ করছে মেটাফিজিক টার্ম। এবং বলতেছে জন ড্রাইডেন বলছে কার উপরে কমেন্ট করছিল, জন ডানের উপরে কমেন্ট করে এই মেটাফিজিক টার্মটা দিয়েছে। এবং এই মেটাফিজিক টার্মটাকে ইলেবরেটলি আলোচনা করছে কে, ডক্টর স্যামুয়েল জনসন, যেটা একটা গ্রুপ অফ পয়েন্টসদের নিয়ে আসছে, যে এরা হইলো এই মেটাফিজিক্যাল পয়েন্টস। এবং এরা লিখতো মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেই পোয়েট্রি গুলা কি ছিল, একটু মানে আইডিয়া গুলো একটু অন্যরকম, যে মেটাফিজিক্যাল পয়েন্ট গুলা কেমন, মেটাফিজিক্যাল পয়েন্ট গুলা কেমন, যেটা আসলে একটু আধ্যাত্মিক লেভেল, ঠিক আছে, স্পিরিচুয়াল টাইপের, যে ভালোবাসা নিয়ে কথা বলবে, যেমন আধ্যাত্মিক টাইপের ভালোবাসা। এদের থিম থাকবে লাভ, এদের থিম থাকবে ডেথ, এদের থিম থাকবে রিলিজিয়াস, যেগুলো দেখতে পায় এগুলো নিয়ে লেখালেখি করবে। এবং এগুলোর সাথে এরা বিভিন্ন সায়েন্স, বিভিন্ন জিনিসের সাথে কম্পারিজন করে ইমোশন এবং যুক্তি দুটাকে এক করে ফেলে, ঠিক আছে। এই কারণে সে এটা বলছে। আর টি.এস. ইলিয়ট বলছে এই যে ইমোশন আর লজিক দুটাকে এক করে যে একটা কবিতার মধ্যে ফুটায় তোলে, এই কারণেই তাদেরকে কি বলা হয়, ইন্টেলেকচুয়াল পয়েন্ট হিসেবে সে বলছে আমার বন্ধু ডক্টর স্যামুয়েল জনসন মেটাফিজিক টার্মটাই ভুল ইউজ করছে, এখানে ইউজ করার কথা ছিল ইন্টেলেকচুয়াল পয়েন্ট। যারা কিনা একটা কবিতার মধ্যে তাদের ইমোশন এবং ইমোশনটা লজিকের মাধ্যমে দেখা, যেমন জনডান ভালোবাসাটাকে কি কাটা কম্পাসের সাথে তুলনা, ওই ভালোবাসা কই কাটা কম্পাস, বলছে এটাকে তুলনা করতে পারে, এরা তো আসলে ইন্টেলেকচুয়াল পয়েন্ট, যেটাকে বলা হয় ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, নাকি ইউনিফাই করা লজিক আর ইমোশন থাকে। তো এটা হলো ক্রিটিসাইজ করছে কে, টি.এস. ইলিয়ট। দুর্নাম করছে কে, ডক্টর স্যামুয়েল জনসন, ঠিক আছে। এবং শুধু যে দুর্নাম করছে এইটুকু কিন্তু এটার পার্ট না, এখানে আব্রাহাম কাউলের জীবনী বলছে, আব্রাহাম কাউলের লেখার স্টাইল বলছে, তার লেখার প্রশংসা করছে, তার লেখার বদনাম করছে, এবং বলছে এটা একটা আদর্শ বায়োগ্রাফি। সবাই বলছে কেন আদর্শ বায়োগ্রাফি বলছে, কারণ হলো একটা আদর্শ বায়োগ্রাফিতে ভালো দিক খারাপ দিক একটা মানুষের থাকতে হয়, এবং যেটা আব্রাহাম কাউলে ফুটায় তুলতে, যেটা ডক্টর স্যামুয়েল জনসন ফুটায় তুলতে পারছে। বুঝতে পারছো? এই হলো। এবার তোমার যেই কোশ্চেনে আসুক, দেখো তুমি মেইন আইডিয়া জানো, তুমি যখন আনসার করতে যাবা যেই আইডিয়া গুলো তুমি এখন শুনছো এগুলো দিয়ে লিখবা প্যারা প্যারা, ঠিক আছে। প্রশ্ন পাওয়ার পরে আমি এটা পারি না ওইটা পারি না এমন কিছু না, তুমি সবই পারো, জাস্ট মনে করো, লেখো, সমস্যা নেই। আর কোটেশন যত বেশি দিবা তত বেশি নাম্বার পাবা। তুমি অ্যাডিশন স্টিলার মধ্যে কোটেশন ইউজ করতে পারো, এডমন্ড বার্কের মধ্যে ওই যে সে তার লেখার মানে কথা বলছে, কথা বলার স্টাইল গুলা কি কি বলছে, কয়েকটা কোটেশন ইউজ করতে পারো। লাইফ অফ কাউলে থেকে কয়েকটা কোটেশন ইউজ করতে পারো, ঠিক আছে। একটা ক্লাসে আসলে এত দেখানো যায় না, তাই দীর্ঘ টপিক তো আমি চেষ্টা করছি যতটুকু, টেনশন নিতে না। হ্যাঁ,
ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।